কার ওই পিঁপড়ের ডাইন ওইখানেই জন্ম। এই লাইনে আইসে কীভাবে, ওই পাগলটালি আমাদের বাড়ি আসতো, ওই সেই সাথেই আসতো, উনি ওই সাথেই মানে ওরাকান্দি যেত, ওই পাগলটালির সাথে ওরাকান্দি যেত। ওরাকান্দি যাওয়ার পরে উনি যখন মানে একটু স্বাবলম্বী হয়ে উঠছে, ওই বাগেরহাটে থাকে, বাগেরহাটে ধরো ডাক্তারি করে, তারপরে ওই দিয়ে ধরো কিছু মনে হয় যে শিশু সবল হয়েছে নাকি, বা কথায় কিছু আবদ্ধ হয়েছে নাকি, এগুলো হলেই উনি এই জায়গায় দলে যদি উনি আসে, তাহলে দলে ওরা 30 জন আসবে বাগেরহাটের থেকে, তাহলে 30 জন আর এধারে যদি 80 জন 90 জন হয়, তাহলে এক দলে 110 লোক হলেই কোনো বাড়িতে ভাত পাওয়া যাবে? হবে না। তার কারণে ওই বাগেরহাটের তিয়া ওই বছরই বাগেরহাট তিয়া মোটামুটি সেই বছর ওরা ভাগ হয়ে যায়, সেই বছর ওরাখানি ভাগ হয়ে যায়। ওই বাগেরহাটের তিয়া ওই ওরা গেল 30-35 জন, আর ওই আনুষঙ্গিক আর কিছু গেছে, তাতে ধরো 30-40 জন হয়েছে ওনার সাথে, ওনার সাথেই 30-40 জন, ওনার সাথে ওই একসাথে দল আর কি আর একটা হয়ে গেল। ওই জায়গায় কিন্তু ওই 10 মহলা দিয়া ওই ওই গিয়ে তোলা চাকসি টাকসি দিয়ে টিয়ে ওনারা এক দলে চলতো। উনি ওই দল ভাগ হয়ে গেল। ওই ভাগ হওয়ার পরে ওনারা আমাকে বাড়ি আসতো, তারপর উনি তো এই ফিরে ওরাকান্দি গেছে, ওরাকান্দি যাওয়ার পরে এই জায়গায় আর কি মোটামুটি উনি আসতো, আগে আসতো এই বাড়ি, এইবারে আসিয়া ওইখানে শিশু সব কিছু করিয়ে ফেলা দিল, দীক্ষা দিল। ওনার এটা বিশ্ববন্ধু ওই সে নবদ্বীপী সুজ্ঞসাই, উনি সুজ্ঞসার কাছ থেকে দীক্ষা নেয়। এটা আমরা আয়াসে বুঝি, কিন্তু এটা আমরা যে সঠিক করিয়ে দেবো, আমি সন্ধ্যায় যদি বার্তা না হতাম সুজ্ঞসার বাড়ি আমি গেছিলাম, যদি বার্তা না হতাম তারই হয়তো কত করতো যে এইভাবে হয়েছে নাকি অনুসারী আর কি, মনে হয় এটা অনুসারী। ওই আমার বাড়ি আসতো, তারপরে এই জায়গায় দীক্ষা দিয়েছে, অত দীক্ষা 2 মাস দিচ্ছে, আসতেছে, মৎস্য টৎস্য বসে, এই বাড়ি ও বাড়ি মৎস্য টৎস্য বসে। এই বাড়ির অবিনাশ আমাকে আমার সে বড় আর কি, ওই যে ও খেললে ওই দাদা, ওই রাঙা মতন একটা কথা বলো, ওই দাদা ও কাজে মরু রে দীক্ষা দিচ্ছে, তো দীক্ষা নেবে নাকি? দীক্ষা নেবে, কীভাবে দীক্ষা নেবে? কিন্তু কাজে তাহলে জাতি হয় মানে না যায় তো দীক্ষা নেওয়া যাবে না, কি কয় কোনোভাবে কোন দাঁড়ায় কোন কথাটা কয়, এ দাঁড়ার মতন যদি না আসে তাহলে দীক্ষা নেবো আমরা কিসের জন্য? যদি খালি দীক্ষা নিয়ে যদি আমাকে ওই 5-6 চলতে ওতে আমি ও দীক্ষা আমি নিতে চাইনি। শেষে গেলাম 2-3 জায়গায়, ওনার ওই আলোচনা টোনা শুনি টেনে তাতে আর কি মোটামুটি মন গলার পরে শেষে আমি বললাম কি যে দীক্ষা নেওয়া যায়। যখন আমাকে বাড়ি আইসে আমরা তো জানি ওনার হিস্ট্রি কিছু তো জানি, তারপরে দীক্ষা নিলাম। দীক্ষা নেওয়ার পরে মোটামুটি ওনার বাড়ি তার 1 বছর না 2 বছর পরে মহোৎসব করবে, ওই 3 তামাত মহোৎসব হয়, ওই ভাসান যাত্রা দেয়, এগুলো দেয়। যে বছর আমি গেলাম সেই বছর মোটামুটি আমাকে ছাই মানা আজও আছে, সে ছাই মানাটা ওই অমূল্যর বন্ধে একটা ছাই মানা, এই দুডিয়া আর বাদাম আমাকে এই রবীন্দ্রপুরীতে 1টা 2টা 3টে 4টে বাদাম নিতে হলো। ওই জায়গায় কিন্তু কাজ বাজ আমার করতে হচ্ছে, আমাকে আর দিয়ে শুরু হলো এনে। ওই দিনে ওই বছর আমি তার আগের বছর গেছিলাম না মনে হয়, পরের বছর আমি গেছিলাম, তাই শুরু হলি শেষে ওইভাবে মৎস্যপতিতে মোল্লাকান্দির আসে, কিন্তু মোল্লাকান্দিতে ওরা এই বরিয়া টলার করে নিয়ে চলে যায় এনে।
কারণ বলেশ্বর দিয়ে জাতি তো আর অসুবিধা নেই, আর ঘাটে যাই না আমাদের এই ওনরা আসতো, ওনাকে চট টট আছে, ওনরা কাঁচামালের ব্যবসা করে মোল্লাকান্দিরা, ওনাকে চট টট আছে, ওই চট টট নিয়ে গেল ওনরা, আর তোলই কিছু কিনলো, এইভাবে চললো আর কি। তাই আমার হাতে 16 শলি চাল কাটা, আমার এই দিই 16 শলি চাল, 16 শলি চালির খিচুড়ি এই আমার দিয়ে কাটছিলাম 3 দিন থামাতে। শুরুর একটু পরে আর কি, হয়তো মৎস্য ওনার বাড়িতে অনুষ্ঠান করলো, অনুষ্ঠানও মোটামুটি মনে হয় যে প্রথমেই ওই নাকি না তার আগের বছরতে শুরু হলো, এটি আমি ক্ষতি আর কোনো সঠিক, এটি আমি যদি প্রথমেতে এই যেতাম তাহলে আমার হলো একদিন আনতে একদিন খাতিয়ে, এইভাবে হলো চলতে। আমার নাম অমর কৃষ্ণ বিশ্বাস, অমর কৃষ্ণ বিশ্বাস। সে দীক্ষা নেবো, মানে বাবা করছে তুই দীক্ষা নেবি, আমি তো দীক্ষা টিকে নইনি, এই জায়গা বসে আমি তো দীক্ষা টিকে নইনি, শেষে কী আর বলি, তারপর আমারও নতি হয় সত্যি। আমি বললাম তোমার পয়সা করি না, আমি যা আমি দোকানে তুমি চুপ করে থাকো, তুমি দীক্ষা নেবো তাই না, মা অনয় নেই, কিন্তু ওনাকে বয়স তো ধরো 60-70 বছর হয়ে গেছে, তার কম হয়নি। আমার বয়স এখন 80 বছর হয়ে গেছে, তারপরে তান্ডা মৎস্য ধরো 30 বছর, ওই সময় তান্ডা দীক্ষা নেয়নি, উনি দীক্ষা নিল। এসে দীক্ষিদার ভালোই বুঝলাম যে উনি ঠিক মতনই দীক্ষা দিচ্ছে, ওনাকে আলাদা দিল, আমাকে আলাদা, আগে গুরু পুজো টুজো করে নিতে হলো, দীক্ষা দিল। এইটা আমি দেখি নেই, ওই জায়গাতে শুনছি, যে শুনছি আর কি, যে অলৌকিক ঘটনাটা এটা হলো ওইনকে শোনা আমার। আমি গেলে আবার ওইগুলো তালাশ করে শুনি যে কোনতে কী হলো, কোনভাবে কী হলো, বা ওনার জীবনী, প্রথম জীবনী যে সময় এই ঘটনাটা উনি যাও কিশোর ঈশ্বরের লাভ করে, এই সময় উনি ওই ওনাকে বাড়ির কাছে একটা জোলা খাল, ওনার ওই মন্দির যেই করলো, জোলা খালে নাবি জলে যাইয়া রাত্রি থাকতো, মাথা চুল গেল খাড়া হইয়া, নাবি জলে যাই থাকতো, অন্তে আর কি মোটামুটি কোনভাবে কী হয়েছে এডিয়া বলা কষ্ট, কিন্তু এডিয়া শুনছি আর পরিষ্কারভাবেই শুনছি যে ওনার জীবনীটা এইভাবেই করছে। ও সে তো ওই যে ওই দিনকে পেট ব্যথা ভালো না, ওই দিনকে হলো ওই 16 শলি চাল কাটলাম, পেশাব লাল একদম রক্ত হয়ে গেছে। সে করো কি যে 3টে আমের পাতা ছিঁড়িয়ে খাবে যা, ওই 3টে আমের পাতা খেলাম। তার পরবর্তী রাত 11টা পর্যন্ত ভাত দিতে হয়েছে, তারপরে আর ভাত দেওয়া লাগে নেই। তারপরে গান শুনছি, ওই গান শুনিয়া সকালে আবার বাড়ি আসতে হবে। ওই চলো যে মিনমৎস হয়ে থাক, না থাকবো না, বাড়ি যাবো। পেশাবে একেবারে সাদা, রুগী এই সে আলো বাড়ি বেটা হয়। ও ঘটনা উনি বাঁচছেন আর কি, ও সেদিনটি আর কি দীক্ষাটা বেশি রকম বড় 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 ওই ঘটনা দেখান না। ওই এই লোকটা বাঁচবে না, তার নাম হলো কমল, এ বাঁচবে না, মানে ঢাকা খুললে ফেরত হয়েছে, বাঁচবে না আর কি। তারপরে উনি সেই সময় তার আগে থেকে দীক্ষা দিচ্ছে, তারপর আরও বলে যে আরে তুই মরবি না রে, যা এই যাত্রায় তুই মরবি না রে। আসলেও ওই বান্ধি থাকে, আজও এই মরিয়ে গেছে, মরিয়ে 1 বছর আগে উনি ওই আগে আর ঘরই ছিল। তারপর ওর ভাই হলো ধানের কেনা বেচা, আর এই কমলের ভাই, তার নাম হলো শ্যামল। শ্যামলও কিন্তু মৃত্যু সজ্জায়, ও কুল্লিতে ফেরত হয়েছে। উনি এই কলেজে যারে মরবি না রে, যায় এই যাত্রায় তুই মরবি না রে, ছোটো জন কেউ পরে ওনার
না দেওয়ার সময় উনি হলো সনেকপুর, আমরা কোনো এনে ভারতে সনেকপুর আশ্রম করছে। সনেকপুরে একটু জায়গা না, সনেকপুর 17-18 কাঠা জায়গায় নিয়ে গেলে মন্দির দিয়ে করছিল প্রথম। ওই জায়গা মন্দির করছে উনি হলো এতে পয়সা করি সকলের কাছে যে 10 ফরে, যে 20 ফরে, যে 5 ফরে, এরকমভাবে দিয়েছিল। ওই জায়গা কিনে ওই জায়গা আবার শিষ্য শপথ বহুত 1-1.5 মণ, প্রথমে 1-1.5 মণ চাল হয়েছে, তারপরে 1-1.5 মণ 250 মণ চাল চাল হয়েছে ওই জায়গায়। এ হলো বাসন্তী পুজোর সময়, এটা দশমীর দিন। দেহটা ওই জায়গায় মোটামুটি এই যে ওনার যে রোগ হয়েছিল, এই রোগের জন্য চিকিৎসা হয়েছিল ঢাকা না কলকাতার বহু লোকে উন্নয়ন করছে, সাহায্য সহানুভূতি হয়েছে, টাকাও পাইছে বহু টাকা। তো সনেকপুরে এখন জায়গা কতটুকু তা জানে, 10 বিঘা 11 প্রায় 12 বিঘের মতন জায়গা সনেকপুর। না ওই বাড়ি টাকা গিয়েছিল আনতি, ওই যে এখন মানে অনুষ্ঠান চালাচ্ছে, ও গিয়েছিল আনতি, কয় যে এই জায়গাতে নীতি দেবো না, বা এই জায়গাতে ভারতের নীতি এলি অনেক ঝামেলা আছে। তা ওই জায়গা যে মন্দিরটা করছে, ওই মন্দিরের এক পাশে একটা চৌবস্তা করিয়া পোস্তা করে, তো সে এনে চৌবস্তা করে সে এনে রাখছে। না এই জায়গা কোনো সমাধি নেই। এই জায়গা সমাধি করছে যে মন্দিরের ওই পাশে যে সমাধিটা করছে বলিয়া, ওষুধ তো তুই পাবি না রে, গোপালগঞ্জ দিয়ে পাবি না রে, এটা সত্যি কথা। গোপালগঞ্জ দিয়ে পাবি না রে, অত খুললে পাতি পারিস, তাও পাবি কি পাবি না সন্দেহ। খুললে আবার এই খোকন ডাক্তারের দিয়ে আমি টস করালাম, খোকন ডাক্তার হোমিওপ্যাথি চিকিৎসা করে, পরে দিয়ে টস করালাম, করে যে না খুললেও নাই, আনতে ওখানে ভারতের যদি আনতে হয় 7-8 দিন দেরি হবে। এর ভেতর ওই কুমিল্লেরটা ওই ওষুধ কোম্পানির ওষুধ দিতে আসে, সেইটি ওই প্রেসক্রিপশন ধরিয়া পড়তেছে, পরে যে ওষুধ আমরা দিতে পারবো, অসুবিধা নাই, এই ওষুধ আমরা দিতে পারবো, অসুবিধা নাই। তা প্রেসক্রিপশন নিয়ে যেতে হবে, 7 দিন পরে ওষুধ খাবে, তার আগে পাবে না। আমি বললাম যে নিয়ে যাও, চিনি তো আছে তার কাছ থেকে, ফিরিয়ে আবার করা যাবে, অসুবিধা নাই, প্রেসক্রিপশন করা যাবে। তাই ওই ওষুধের বিবরণ নেকছে, বাঙের ফলের রস, গাজার ফলের রস, কালদুটো ফলের রস, আরও 2-3টা এগুলো লেখছে। নেকছে নিত্যানন্দ, উনি নিজেই নেকছে। তাই তুই এই ওষুধ তো পাবি না রে এই জায়গায়, কয়েকটাই দিল। গোপালগঞ্জ দিয়ে গেল, বড়ি পাইছিল, 2টি বড়ি পাইছিল, ওই বড়ি টড়িতে তো কাজ হবে না, বড়ি টড়িতে কাজ হবে না, জল ওষুধ লাগবে। শেষে ও কুমিল্লাতে দিয়ে গেল, 6 দিন পরে আমি পাত্তা নিলাম খোকনের কাছে, কয় যে দাদা আসে নাই। তারপরে পরের দিন গেলাম, কয় যে আইছে, এতটুক শিশি, ওই 1 শিশি দিল, খাওয়ানোর পরই আর কি মোটামুটি ধরছে। ওই সিরিঞ্জ খাওয়া হলো, তারপর কখন করলো কিছু আর একটু নিয়ে যাও। তারপরে কয়ে দিয়েছিল যে ওই দেশ ওই হোমিওপ্যাথির প্রথম পৃষ্ঠায় এইভাবে এই বিবরণগুলো নেওয়া আছে। কখন রেজাই করলি, কখন পড়বে না, শুনিস কেনে, কয়ে দিয়েছিল। কখনের দ্বারা যে শুনলাম, ওই দিনকেই শুনলাম, ওই দিনকেই শুনে ওই দিনকেই ওই ওষুধই ঠিকানা হয়ে গেলাম, মিল হয়ে তারা অসুবিধা রাখি। ওই দিনকেই ওষুধের সঙ্গে হলাম, আর ওই শুনে ওই 6 দিন পরে ওষুধ আনলাম, 7 দিন পরে ওষুধ আনলাম। এই খাল ভরে ডুবে ওড়াতো, এই খাল ভরে ডুবে ওড়াতো, ওষুধ খাওয়ার পরে সুস্থ। তারপরে মরছে তো এই গতবার পৌষ মাসের
এই শেষের দিক দিয়ে 11 দিন থাকতে মরে গেছে। ধরো 8-10 দিনের ভিতরে আর কি মোটামুটি সাম্য ভাব আসে গেল। আর উনি এবারে হোমিওপ্যাথি চিকিৎসা করতো তো, ওনার কাছে কথা আমার কাছে তো নাই, আনতে হবে, হয়তো চেম্বারে ছাড়া পাওয়া যাবে না। তা গোপালগঞ্জে কয়েকটা চেম্বারে, একটা চেম্বারে ছিল না, একটা চেম্বারে ছিল বড়ি, তাও 2টি হয়েছিল বড়ি, ওই বড়িতে কাজ হবে না।